দোয়া করি জীবনে আগে মানুষ হও, তারপর নিজের স্বপ্ন পূরণ করো। তুমি একদম ঠিক বলছো। মানুষের রূপ নিয়ে থাকলেও মানুষ কজন হতে পারে। মিরাতের ওষ্ঠ কোনো ফুটে উঠল হাসি। ফাবিয়া আজ ভীষণ খুশি, কারণ আজ সে বাবার সাথে টাইম স্পেন্ড করতে পারছে। আজ আনন্দঘন পরিবেশ বাড়িতে। সুমা বেগম আজ নিজ হাতে রান্না করছেন, তাকে সাহায্য করছে ফুলি। নানা রকমের বাহারি খাবারের গন্ধে ডাইনিং রুম মম করছে। লোভনীয় খাবারের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। তিনিও হাত চালিয়ে দ্রুত রান্নার প্রয়াস চালাচ্ছেন। রান্নার মাঝে মাঝে দু একবার ডাইনিং রুমে এসে কথা বলে যাচ্ছেন। আহিয়াত ঘুমো ঘুমো চোখে তাহিদ সাহেবের কাছে এসে ধপ করে বসে পড়ল। তার মাথা হালকা ব্যথায় ভারাক্লান্ত, আর মাথার পেছনে অস্বস্তিকর টনটন অনুভূতি। চোখ দুটি রক্তাভ, ক্লান্তি ও অস্থিরতার ছাপ ফেলে গেছে। বিকেল থেকে বিরক্তিকর সময়ের মধ্যে বন্দি ছিল, কিন্তু হঠাৎ করে মাথা ব্যথার উৎপত্তি কেন তা বুঝতে পারছে না। মিরাত আহিয়াতের দিকে নজর দিল। তার চেহারা দেখতে কিছুটা মলিন, যা দেখে মিরাতের মনে অবাক ভাব উকি দিয়েছে। হঠাৎ কেন এমন লাগছে? অসুস্থ নয় তো? বিকেলে তো সুস্থ ছিল, অথচ এখন কেন এই পরিবর্তন? মিরাতের মনে উদ্বেগের অনুভূতি জাগ্রত হলো। আহিয়াত কি কোনো অশান্তির মধ্যে আছে? তাহিদ সাহেব আহিয়াদের দিকে তাকিয়ে গভীর চিন্তায় ডুব দিলেন। তার অভিজ্ঞতাগুলো বলছিল ছেলেটি কিছুটা অসুস্থ। উদ্বেগের ছাপ নিয়ে পড়লেন। তোমায় দেখে অসুস্থ মনে হচ্ছে। আহিয়াত ধীর ঝিমিয়ে যাওয়া কণ্ঠে উত্তর দিল। মাথা ব্যথা করছে একটু। তাহিদ সাহেব চিন্তিত হলেন। উদ্বেগের তীব্রতা বাড়িয়ে তিনি জানতে চাইলেন, মেডিসিন নিয়েছো? আহিয়াত অত্যন্ত ক্ষীণ আওয়াজে বলল, নিয়েছি। মিরাত শুকনো মুখে তাকিয়ে রইল আহিয়াতের দিকে। বিষণ্ণ হয়ে উঠেছে মন। বিকেলও সুস্থ ছিল, অথচ এখন অসুস্থ। ফাবিয়ারও মন খারাপ হয়ে গেল। সে ভেবেছিল আগামীকাল শপিং মলে যাবে, কিন্তু তা বোধহয় আর হবে না। আহিয়াত যদি সুস্থ হয় তবে যাও যেত। সে খেয়াল করলো মিরাতের মুখশ্রী অস্বাভাবিক ভার। ফাবিয়া আর চোখে কি মনে করে আহিয়াতের দিকে তাকালো। দেখলো আহিয়াত মিরাতের দিকে তাকিয়ে আছে। এটা দেখে কপাল কুঁচকে গেল। সে কাহিনী বুঝতে পারল না। সুরমা বেগম রান্না শেষ করে ফ্রেশ হয়ে এসে ফাবিয়ার পাশে বসলো। সকলে তখন গল্পে মগ্ন, শুধু চুপচাপ আছে মিরাত। তাহিদ সাহেব সুরমা বেগমকে সামনে রেখে গম্ভীর কণ্ঠে বললেন, বেগম সাহেবা, দ্রুত ছেলের বিয়ের ব্যবস্থা করা দরকার। সুরমা বেগম কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলেন, হঠাৎ বিয়ের কথা আসছে কেন? তাহিদ সাহেবের চোখে উদ্বেগের ছাপ স্পষ্ট। তিনি বললেন, ছেলে অসুস্থ, বাবা মার দায়িত্ব তো রয়েছে, তাকে দেখাশোনা করার জন্য একটি জীবনসঙ্গী এনে দেওয়া প্রয়োজন। সুরমা বেগমের মুখে হালকা হাসি ফুটে উঠল। বললেন, একদম মনের কথা বলছো। ছেলের বাবা তুমি, দ্রুত মেয়ে খুঁজো। আহিয়াদের বিয়ে নিয়ে আমিও ভাবছিলাম। মিরাতের মুখশ্রী মলিন হয়ে উঠল। সামনে তার হাজবেন্ডের বিয়ের কথা হচ্ছে। এই চিন্তা করতে যেন তার চোখে পানি গড়িয়ে পড়তে চাইছে। আহিয়াত এখনো চুপ কেন সে বুঝতে পারছে না। আদৌ কি তাদের বিয়ে হয়েছে? এই সত্যটি কি সকলের কাছে বলবে? অজানা আতঙ্কে তার বক্ষ কাঁপছে। মিরাতের মনে সংখ্যার তরঙ্গ উঠতে লাগলো। তার হৃদয় তীব্র অস্থিরতায় জর্জরিত। তড়িৎ বেগে সে তাকালো আহিয়াতের দিকে। তার চাহনির মধ্যে উত্তর খুঁজছে। অপেক্ষায় রইল সেই দিনের জন্য, যখন সমস্ত কিছু স্পষ্ট হবে। হৃদয়ের সব কষ্ট নিঃশ্বাসের সঙ্গে বের হয়ে যাবে। আহিয়াত কি কোনো সিদ্ধান্ত নেবে? মিরাতের মনে একটি প্রবল আশা জাগছে, কিন্তু সেই আশা কি সত্যি হতে পারবে? আহিয়াত তাকায় মিরাতের মলিন মুখশ্রীতে। চোখের কোণে অশ্রুকণার ভিড়। তার দিকেই অজানা আতঙ্ক চেপে রেখে কেমন তাকিয়ে আছে। আহিয়াত তাওহিদ সাহেবকে উদ্দেশ্য করে বলেন, হঠাৎ আমার বিয়ে নিয়ে ভাবছো কেন বলো তো? তাওহিদ সাহেব অবাক হওয়ার ভান করে বলেন, বিয়ের বয়স হয়েছে তোমার, তাই তো বিয়ে দেওয়ার কথা ভাবছি। আমারও সারাদিন একা একা থাকতে ভালো লাগে না, বোবার মতো থাকতে হয়। একটা পুত্রবধূ হলে কথা বলার মানুষ পেতাম। সুরমা বেগমের কণ্ঠে হতাশার সুর। তাওহিদ সাহেব বলেন, তোমার কথা বলার সঙ্গীর ব্যবস্থা করছি দ্রুত। যেদিন বাবা কল দিয়েছিলেন
তিনি চাইছেন দ্রুত আহিয়াদের সাথে জেনেরও বিয়েটা দিয়ে দিয়েই। সুরমা বেগম অবাক হয়ে বললেন। জেরিনের বাবা সিঙ্গাপুর থেকে ফিরেছেন। তাহিদ সাহেব চিন্তিত কণ্ঠে উত্তর দিলেন। কিছুদিন আগে ফিরেছেন, জেরিন বিয়ে দিয়ে আবারও ব্যাক করবেন সিঙ্গাপুরে। মিরাজ যেন থমকে গেল তখনই। পুরো দুনিয়া উলটপালট হয়ে গেল তার। জেনে বিয়ে আহিয়াদের সাথে কিভাবে সম্ভব? তাহলে কি আগে থেকে বিয়ে ঠিক ছিল? সে কি তবে হঠাৎই উড়ে এসে জুড়ে বসেছে আহিয়াদের জীবনে? তবে কেন আহিয়াদ তাকে আগে বলল না জেনির সাথে বিয়ে ঠিক হয়ে আছে? বক্ষে চিনচিনে ব্যথা অনুভব করছে সে। শ্বাস আটকে আসছে। সে হাঁসফাঁস করতে লাগলো। আবারও সে ঠকে গেল এই নিষ্ঠুর শহরে। সূচনার শুরুতেই পরিসমাপ্তি ঘটল তবে জীবনের এই অস্থিরতায়, যেখানে প্রতিটি মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা বিভ্রান্তির অন্ধকারে হারিয়ে যাচ্ছে। হৃদয়ের গভীরে জমে থাকা দুঃখ ও অসহায়ত্বের অনুভূতি তাকে আচ্ছন্ন করে রাখছে। এখন সে কোথায় যাবে? জেনি আপুর সাথে কি বিয়ে আগে থেকে ঠিক করা ছিল? অতি কষ্টে কম্পনরত কণ্ঠে আওড়ালো মিরাত। সেই কণ্ঠে চেয়েছিল মলিনতা আর বিষাদের সুর। সুরমা বেগম উত্তর দিলেন। 1 মাস আগে দুই পরিবার সম্মতি আহিয়াত আর জেরিনের বিয়ে ঠিক করা হয়। এই বিয়ে আমরা ছাড়া আর কেউ জানে না। মিরাত আহিয়াদের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকালো। আহিয়াতকে নির্লিপ্ত শান্তভাবে বসে থাকতে দেখে যেন তার ভেতরের বিষণ্ণতা আরো গভীর হতে লাগলো। সে অনুভব করলো আহিয়াতের এই নির্লিপ্ততা তার হৃদয়ে এক অজানা যন্ত্রণা সৃষ্টি করেছে। মনের ভারে জর্জরিত হয়ে সে আর সেখানে বসে থাকতে পারল না। এক ধরনের অদ্ভুত তাড়নায় ভারাক্লান্ত মনে সেখান থেকে প্রস্থান করলো। আহিয়াত অপলক চেয়ে রইল মিরাতের দিকে। পরিস্থিতি গ্যারাকলে পড়ে আজ সব কিছু অন্যরকম হয়ে গেছে। রাত 11টা বেজে 20 মিনিট। মিরাতের চোখে ঘুম নেই। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। মনের মাঝে অশান্তি তুফান বইছে। ডাইনিং রুম থেকে ফিরে ওয়াশরুমে দরজা আটকে রেখে বেশ অনেকটা সময় নিঃশব্দে কান্নাকাটি করেছে। কান্নার কারণে তার চোখ মুখ ফুলে গেছে, চোখ লাল হয়ে উঠেছে। রাতে সুরমা বেগম খাওয়ার টেবিলে জিজ্ঞেস করেছিলেন কি হয়েছে, কিন্তু মিরাত মিথ্যা বলে বিষয়টি চেপে গেছে। অভিমান আর রাগের কারণে আহিয়াদের সাথে সুযোগ বুঝে কথা বলেনি। সে কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আগামীকালই সে তার গ্রামের বাড়ি চলে যাবে। আর এই শহর কিংবা আহিয়াদের জীবনে থাকবে না। মনের গভীরে এই সংকল্প নিয়ে সে পাশ ফিরে তাকালো ফাবিয়ার দিকে। রুমের হালকা আলোয় দেখতে পেল ফাবিয়া গভীর ঘুমে বিভোর। মিরাত নিঃশব্দে বিছানা থেকে নেমে দাঁড়ালো। ভালোভাবে ওড়না জড়িয়ে নিল শরীরে। ধীর পায়ে এগিয়ে গেল দরজার দিকে। এখন তার প্রতিটি পদক্ষেপে নতুন শুরু এবং অশান্তির অবসান ঘটাতে পারে। দরজা খুলে সে রওনা দিল আহিয়াতের রুমের উদ্দেশ্যে। ফাবিয়ার রুম থেকে বেরোতেই দেখলো আহিয়াত মেন দরজার দিকে যাচ্ছে। সেও পিছু পিছু গেল। আহিয়াত মেন দরজা ভিড়ে ছাদের দিকে চলে গেল। মিরাজ যাবে কি যাবে না ভাবতে লাগলো। দোতানায় পড়ে গেল সে। আজ কথাটা বলেই ছাড়বে সে। তাই সাহস সঞ্চয় করে দরজা খুলে ছাদের দিকে গেল। আহিয়াত ছাদের একপাশে অবস্থিত তালাবদ্ধ রুমটার সামনে দাঁড়িয়ে আছে। চাবি সে পকেট থেকে বের করে তালা খুলে ভিতরে প্রবেশ করলো। রুমের ভিতর ঢুকতেই দরজা আটকে দেয়। ফ্যান অন করে দেওয়ার পর ঘরটা একটু একটু করে প্রাণ ফিরে পেতে লাগলো। টেবিল থেকে এয়ার ফ্রেশনার নিয়ে রুমে স্প্রে করলো। বেশ কয়েকদিন তার এই রুমে আসা হয়নি, ফলে বদ্ধ অবস্থায় থাকার কারণে ভ্যাপসা গন্ধ নাকে এসে লাগছে। রুমটি বেশ বড় নয়, মাঝারি আকারের হবে হয়তো। আহিয়াত নিজ হাতে পরিকল্পনা করে এই রুমটি বানিয়েছে। এখানে বেশি কিছু নেই। একটি সিঙ্গেল বেড, টেবিল চেয়ার এবং টেবিলের একটি পিসি ও গিটার। তবে এই সরল জিনিসগুলোর মধ্যেও তার সৃষ্টিশীলতার প্রতিফলন ধরা পড়ে। সেই রুমটাকে সুন্দরভাবে সাজিয়েছে। যে কেউ এসে দেখলে ভালো লাগবে রুমটা। প্রতিটি কোণায় তার স্বপ্ন আর আবেগ মিশে রয়েছে। রুমের দেওয়ালগুলোতে প্রিয় ছবি, টেবিলে সাজানো বই, এসবই আহিয়াদের নিজস্ব জগতের পরিচায়ক। ঘরটি তার চিন্তার প্রতীক, যেখানে সে একান্তের সময় কাটাতে পারে, নিজেকে খুঁজে পেতে পারে। আহিয়াত মাঝে মাঝে এই রুমে এসে একাকী সময় কাটায়।
এই নিরাপদ স্থানটি তার অন্তর্দয়ের রক্ষা কবচ। এখানে কারোর আসা একেবারেই নিষিদ্ধ। সে কাউকে এখানে প্রবেশ করতে দেয়নি, এমনকি পরিবারের সদস্যদেরও না। আয়াত বিছানায় শুয়ে পড়ল। এখানে আসলে সময়ের পরিসীমা ভুলে যেতে পারে। চারপাশে শান্তিতে দেওয়ালের দিকে তাকিয়ে তার মনে এক ধরনের মুক্তির অনুভূতি জাগছে। আজ সে এখানে কাটাতে চাই। বাইরে চলতে থাকা জীবন, মানুষের হাসি কান্না, সকল কিছু দূরে চলে গেছে। রুমের নীরবতা তার হৃদয়ের গভীরে নেমে আসে, আর সে নিজেকে খুঁজে পেতে চায় এই একাকিত্বের মাঝে। ঘরের মধ্যে গিটারটি তার পাশে, এটি তার সঙ্গী। যখন কেবল সুরের প্রয়োজন হয়, এখানে সে তার মন শান্ত হয়, অনুভব করে এই ছোট্ট জায়গাটি তার জীবনের কঠিন বাস্তবতার আশ্রয় স্থল। রাতের আকাশে মেঘের আনাগোনা ভরা অন্ধকারে মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে। আকাশের বুক চিরে ঝলক আলো ছড়িয়ে দিচ্ছে আকাশের বুকে। হঠাৎ বাতাসের বেগও বৃদ্ধি পেয়েছে, শোষ করে বাতাসের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে। প্রকৃতি আজ নিজেই মহাকাব্য রচনা করতে ব্যস্ত হয়ে পড়েছে। এই বেগ বর্ধিত বাতাসের মধ্যে চূর্ণ বিচ্ছিন্ন হচ্ছে রাতের নীরবতা। এর মাঝেই ঝমঝমি বৃষ্টি নামলো। প্রথমে কয়েকটি ফোঁটা, তারপর একে একে ছড়িয়ে পড়ল বৃষ্টির পশলা। শহরে পিচঢালার রাস্তায় পড়া বৃষ্টির ফোঁটাগুলো অশ্রুরোধ সমতুল্য। বৃষ্টির শোভা নিত্য নতুন গল্পের সূচনা করছে। শহরের জীবন, গাছপালা সকলেই বৃষ্টির এই আগমনে আনন্দিত। মেঘলা আকাশের নিচে এই বৃষ্টির মালা শহরকে স্নিগ্ধতার সুরে মোড়াতে শুরু করেছে। সব দুঃখ ভুলিয়ে দেওয়ার জন্য অতি মানবীয় অভ্যর্থনা। মিরাত মাত্রই আহিয়াতের ছাদের রুমটার সামনে এসে দাঁড়িয়েছে। হঠাৎই আকাশের কালো মেঘগুলো একত্রিত হয়ে বৃষ্টি নামতে শুরু করলো। বৃষ্টি ঝিরঝির করে সমস্ত শহরকে ভিজিয়ে দিয়েছে। মিরাত হকচকে গেল। হঠাৎ বৃষ্টি আসে। বৃষ্টির তির্যক ফোঁটাগুলো তার শরীরে পড়তে লাগলো। কোনো দিশা না পেয়ে সে হতাশায় দরজা ধাক্কাতে লাগলো। কিছুটা সময় পর দরজা খুলে গেল। গর্জে ওঠা বজ্র আকাশও তার আহ্বান শুনে অনুমতি দিয়েছে। মীরা তার দেরি না করে তড়িঘড়ি আয়াতকে টপকে ভেতরে প্রবেশ করলো। আয়াত অবাক হয়ে গেল মীরাতের এহেন কাণ্ডে। তার চোখে বিস্ময়ের চিত্র ফুটে উঠল। মুখবয়ে গাম্ভীর্যভাব ছড়িয়ে পড়ল। তুমি এখানে কি করছো? মীরাত আদো ভেজা অবস্থায় দাঁড়িয়ে ভিজে ওড়না দিয়ে শরীর মুছতে মগ্ন হয়ে আছে। মনে হচ্ছে বৃষ্টির পানি থেকে মুক্তি পেতে চাইছে। আয়াতের প্রশ্নের উত্তর না দিয়ে সে জিজ্ঞেস করল, তোয়ালে আছে? তোয়ালে? মীরাত চরম বিরক্ত হলো। তার মুখবয়ে অসহিষ্ণুতা ফুটে উঠল। অশ্রদ্ধ কণ্ঠে পড়ল, আরে আমাকে খেয়াল করুন আগে, দেখুন আপনার বউ ভিজে গেছে, দ্রুত তোয়ালে দিন। নাকি এভাবেই চুপচাপ দাঁড়িয়ে থাকবেন মশাই? আয়াত হঠাৎ তার এহেন উত্তেজনার জন্য আশ্চর্য হয়ে পড়ল। এখানে তোয়ালে কোথায় পাবো? মীরাতের মুখে অসহায়ত্ব ফুটে উঠেছে। কোনো উত্তর না দিয়ে সে দ্রুত ওনা দিয়ে শরীর আর মাথা মুছতে লাগলো। এভাবে থাকলে নিশ্চিত জ্বর আসবে, এই চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। কিন্তু বৃষ্টির কারণে নিচে নামতে পারবে না। হতাশা নিয়ে সে অবশেষে বেডে বসে পড়ল। রুমের দরজা খোলা থাকে, বৃষ্টির পানি ছিটে ফোটার ভিতরে প্রবেশ করছে। আয়াত ঠিক তখনই দরজা বন্ধ করে দিল। সে চেয়ার টেনে সামনে বসলো। বুড়ো যুগল কুচকে মীরাতের দিকে তাকালো। তার মনে একটি প্রশ্ন ঘুরছে। মীরাত কি সত্যি তার পিছু নিয়েছে? কি কারণে সে এখানে এসেছে? এই প্রশ্নগুলো আহিয়াদের মনে নানান ভাবনার সৃষ্টি করেছে। আমার দিকে এমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছেন কেন মশাই? মীরাতের কণ্ঠের তীক্ষ্ণতা। তার চোখ দুটি ছোট ছোট হয়ে গিয়ে আহিয়াদের দিকে আক্রমণাত্মকভাবে তাকালো। আহিয়াদের কোনো হেলদোল দেখা গেল না। সে কেবল সন্ধিয়ান কণ্ঠে বলল, আমাকে অনুসরণ করে এখানে কেন এসেছো? মীরাত কিছুটা ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, আপনি রাতের বেলায় কোথায় যান তার খেয়াল রাখবো না? ছেলেদের উপর বিশ্বাস নেই তাই আর কি, আপনাকে চোখে চোখে রাখছি। মীরাতের ব্যবহারে পরিবর্তন দেখে আহিয়াত হতভম্ব হয়ে গেল। এ মেয়ে রাজ হলোটা কি? হঠাৎ এত পরিবর্তন? এসব কি বলছো? আপনার মতলবটা বলুন আগে। মানে? ঘরে বউ রেখে আর একটা বিয়ের পায়তারা করছেন মশাই? একটা কথা কান খুলে শুনে রাখুন, আমি থাকতে আপনাকে আর সতীন আনতে দিব না।
হোয়াট? এসব কি বলছো তুমি? জেনি না ফেনি ওই মেয়েকে যদি বিয়ে করতে চান আমি কিন্তু চুপ থাকবো না। ভেবেছিলাম কাল একেবারে গ্রামে চলে যাব, কিন্তু আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি। নতুন করে সিদ্ধান্ত নিয়েছি ওই জেনিকে বিয়ে করতে দিব না। এই বিয়ে আটকাতে দরকার হয় আইনি ব্যবস্থা নিব। যদি তাতেও কাজ না হয় শাহবাগের রাস্তায় বসে অনশন করব। আহিয়াতের মুখ গম্ভীর হাস্যোজ্জ্বল হয়ে উঠল। সে মিরাতের কথা শুনে হুহা করে উচ্চ স্বরে হেসে উঠল। মিরাত বোকার মতো আহিয়াতের দিকে তাকিয়ে রইল। রাতের গভীরতা বেড়ে চলেছে, আকাশের অন্ধকারে মাঝে ভেসে উঠেছে ঝড়ের উন্মাদনা, বাতাসের অস্বস্তিকর তীব্রতা, বৃষ্টির গতি দ্বিগুণ হয়েছে। বজ্রের গর্জন গভীর রাতে শিহরণ জাগাচ্ছে, পরপর বজ্রপাতের বিদ্যুতের আভা চারপাশে ভাসমান। শান্ত পরিবেশের মুহূর্তেই পরিবর্তন ঘটেছে। এখন উন্মাদনার আবহ তৈরি হয়েছে চারিপাশে। রুমের মাঝখানে দুই মানবী মিরাত ও আহিয়াত। তাদের অবস্থান একে অপরের থেকে কিছুটা দূরে। আজ তারা কিছুটা নার্ভাস। মিরাতের কণ্ঠে বিস্ময়ের ছোঁয়া। প্রশ্ন করল, আপনি হাসছেন কেন? আহিয়াত তার হাসি থামিয়ে বলল, তো শাহবাগে আন্দোলন করতে প্রস্তুত মিসেস আহিয়াত সীমান্ত? মিরাতের মনে কুৎসিত অবাক ভাব জাগ্রত হলো। এতক্ষণে সে উপলব্ধি করলো কি বলে ফেলেছে, কিন্তু অদ্ভুতভাবে সেই অনুভূতি তাকে লজ্জিত করেনি, বরং নিজ অধিকারের জন্যই লড়াই করা যে প্রয়োজন তা সুতীব্রভাবে প্রতিধ্বনিত হলো অন্তরে। মিরাত গমগমে কণ্ঠে বলল, নিজের অধিকারের জন্য সবকিছু করতে পারি আমি। আহিয়াতের মুখে তখন মৃদু হাসি ফুটে উঠল। মিরাতের কথাগুলি তার মনে অদৃশ্য ভালো লাগাই ভরিয়ে দিয়েছে, তবে সে তা অব্যক্ত রাখল। আহিয়াত ওষ্ঠকোণে হাসি বজায় রেখে বলল, অবশেষে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখে গেলে। আহিয়াতের হাস্যোজ্জ্বল মুখ দেখে মিরাত ভরকে গেল। রাগ করার বদলে হাসছে মানুষটা, এমন আজব ব্যবহার তার বোধগম্য হলো না। আজ আবার গম্ভীর মুখে হাসিও ফুটেছে। ভাবতেই নানা কথা মাথায় ঘুরতে লাগলো। মিরাত কিছুটা বিস্ময় নিয়ে বলল, আপনি রাগ না দেখে হাসছেন? আহিয়াতের ওষ্ঠে এখনো হাসির রেখা বিদ্যমান, তা বজায় রেখে বলল, হাসার মতো কথা বলেছো তাই হাসছি। আমি জানি তুমি জেনির বিষয়টা জেনে মন খারাপ করেছো। মন খারাপ করারই কথা। একটা মেয়ে কখনোই চায় না তার হাজব্যান্ডের অন্য কারোর সাথে বিয়ে হোক। তুমি এখনও মন থেকে এখনও আমায় নিজের হাজব্যান্ড বলে না মানলেও বিয়েটা মানতে শুরু করেছো। আমি বিয়ের পরেই জেনির কথা জানাতে চেয়েছিলাম, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি তেমন। ভেবেছিলাম 1-2 দিনের মধ্যে বলে দিব, কিন্তু আমি বলার আগে জানতে পারলে ডাইনিং রুমেও তোমার অস্বাভাবিক আচরণ দেখেছি। আমায় যে ইগনোর করছিলে তা বুঝতে পারছিলাম। সেই সময় ইচ্ছে করলেই তোমায় বোঝাতে পারতাম, তবে তা করিনি। আমার মনে হচ্ছিল তুমি নিজ থেকে আসবে এই বিষয়ে কথা বলার জন্য। ঠিক তাই হলো, তুমি এলে কথা বলার জন্য। মিরাতুল আজহা, তোমার রুদ্রময়ী রূপে আমি ইমপ্রেস হয়েছি। আই লাইক ইট। মিরাত আহিয়াতের কথাগুলো শুনে হতভম্ব হয়ে বসে আছে। তার চোখের চাহনি গভীর সমুদ্রে ডুব দেওয়ার প্রচেষ্টা মাত্র। আহিয়াতের মুখ থেকে বের হওয়া কথা মৃদু ঝড়ের মতো মনে হলো। মনের অজানা কোণে তা অদ্ভুত শিহরণ সৃষ্টি করছে। লাস্টের কথাগুলো এখনো কাজে বেজে চলেছে। মিরাত বিস্ময়ে রেশ কাটিয়ে থমথমে গলেই বলে উঠল, জেনি আপুকে আপনি বিয়ে করবেন? আহিয়াত হাসা বন্ধ করে নিলিপ্ত ভঙ্গিতে জবাব দেয়, ঘরে নতুন বউ রেখে আবারও বিয়ে করার ইচ্ছে আমার নেই। মিরাত কথাটি শুনতেই চমকে উঠল। বাস্তবতায় তার মনে আচমকা আঘাত লেগেছে। তার চোখে তীব্র অবিশ্বাস। আহিয়াতের দিকে দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে সে উপলব্ধি করছে আজ সমস্ত অজানা কথার বহর তার জন্যই অপেক্ষা করছে। মিরাত কিছুটা স্বাভাবিক হতে লাগলো। আমাদের বিয়ের কথাটা আর কতদিন লুকিয়ে রাখবেন? অপেক্ষা করছিলাম কবে এসে তুমি নিজে থেকে বলবে তোমার অধিকার চাও। ঠিক সেদিনই সকলকে জানিয়ে তোমায় তোমার প্রাপ্য অধিকার বুঝিয়ে দেব। যদি বলি আমি আজই আমার প্রাপ্য অধিকার বুঝিয়ে নিতে চাই? মিরাত হিমশীতল কণ্ঠে বলে উঠল। তার স্বরে দৃঢ়তা ছিল। মনে হচ্ছিল ঠান্ডা বাতাসের ঝাপটার মধ্যে এক ফোঁটা আগুন। আহিয়াত কিছুটা চমকালো বোধহয়। তার চোখগুলো বিস্ময়ে বড় হয়ে গেল। মিরাতের কথাই স্পষ্টতা লক্ষ্য করল সে। আহিয়াত হয়তো এমন প্রত্যুত্তর আশা করেনি। সে তীক্ষ্ণ দৃষ্টিতে মিরাতকে
অবলোকন করতে লাগলো। মিরাতকে আজ অতি শান্ত দেখাচ্ছে। আহিয়াত নড়ে চড়ে বসে স্বাভাবিকভাবে বলল, তুমি যা চাইছো তাই হবে, তবে আজ নয়, আগামীকাল রাতের জন্য প্রস্তুত হও, জীবনের আরেকটি নতুন সূচনার জন্য। মিরাত অদ্ভুতভাবে হাসে, বলল, জেনি আপুকে তো ঠকিয়ে দিলেন মশাই। সে তো আপনার বউ হওয়ার অপেক্ষায় প্রখর গুনছিল। আহিয়াত ভ্রুক্ষেপহীনভাবে প্রত্যুত্তর করল, তোমার হাজব্যান্ড কাউকে ঠকায় নামে, যদি ঠকানোর হতো তাহলে তোমার সাথে আমার বিয়ের কথাটা গোপন করে জেনিকে বিয়ে করতে পারতাম। মিরাত, এটা করলে তোমার প্রতিবাদ করেও কোনো লাভ হতো না, কারণ সবার মুখ বন্ধ করার পাওয়ার আমার আছে। তাহলে কি আমি ভেবে নিব আমার জন্য আপনি আপনার বাগদত্তাকে বিয়ে করলেন না? মিরাতের কণ্ঠ কাঁপছে। আহিয়াতের জল শক্ত হয়ে উঠল। গম্ভীর কণ্ঠে উত্তর দিল, তোমার সাথে আমার হঠাৎ বিয়ে না হলেও জেনিকে আমি কখনো বিয়ে করতাম না। মিরাত বিস্ফোরিত নয়নে তাকালো আহিয়াতের দিকে। তার চোখে মুখে ফুটে উঠেছে বিস্ময়। আহিয়াতের মুখে গম্ভীর ভাব, কঠিন দৃষ্টি তার দিকে নিবদ্ধ। সেই দৃষ্টি ঝড়ের মধ্যে মিরাত আটকে পড়েছে। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। চারপাশে নীরবতায় মিরাতের হৃদয়ের স্পন্দন শোনা যাচ্ছে। সে ঢোক গিলল। মিরাত ভয়ত কণ্ঠে বলে উঠল, এসব আপনি কি বলছেন? আমি এসব নিয়ে আর কথা বলতে চাইছি না। খুব শীঘ্রই জেনির বিষয়টা ক্লিয়ার করব সবার সামনে। এটা জেনে রাখো, আমি কাউকে ঠকাই না। আস্তে ধীরে সব কিছুই জানতে পারবে। এসব কথা আর না বাড়াই। তুমি যে ভিজে কাপড়ে বসে আছো, এভাবে থাকলে তো অসুস্থ হয়ে পড়বে, সেদিকে কি খেয়াল আছে? মিরাতের এবার নিজের দিকে খেয়াল হলো। ভেজা অবস্থায় থাকলে ঠান্ডা লেগে যাওয়ার আশঙ্কা মনে জাগলো। তার মনে হলো এখানে বসে থাকার চেয়ে নিচে চলে যাও অনেক ভালো। কিন্তু তার মনে আরেকটি ভয় কাজ করতে লাগছে। ফাবিয়া যদি তাকে রুমে না দেখে তাহলে হাজারটা প্রশ্নের ঝড় বয়ে দিবে। এই চিন্তায় তার অন্তরস্থ ভয়ের আধার আরও ঘনীভূত হলো। মুখ পাংশুটে বর্ণ ধারণ করলো। মিরাত মনে মনে বলল, দুই করুণ বিপদের মধ্যে আটকা পড়েছে সে। বাহ! মিরাত বেড থেকে দ্রুততার সহিত উঠে দাঁড়ালো। তড়িঘড়ি করে দরজার কাছে চলে গেল। আহিয়াত তখনই বলে উঠল, স্টপ মিরাত। মিরাত পা থামিয়ে কপাল কুঁচকে পেছন ফিরে তাকায়। আহিয়াত চেয়ার থেকে উঠে তার সন্নিকটে দাঁড়িয়ে আছে। মিরাত কৌতূহলী ভাব নিয়ে শুধালো, থামতে বললেন কেন? কোথায় যাচ্ছ? নিচে যাচ্ছি। যাওয়ার দরকার নেই, এখানেই থাকো আপাতত। বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যাওয়ার সময় ভিজে যাবে। মিরাতের শান্ত মনো অস্থিরতার ঢেউ খেলে গেল। আহিয়াদের শান্ত কণ্ঠে বলা আদেশে সে থম মেরে দাঁড়িয়ে রইল। হঠাৎ কিছু একটা মনে করে সারা গা কাঁপিয়ে ছাদের দিকে পা বাড়ালো মিরাত। আহিয়াত স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। কিছু বলার তাগিদ অনুভব করলেও বাক্যগুলো কণ্ঠে আটকে গেল আহিয়াদের। সে দ্রুততার সঙ্গে দরজার দিকে এগিয়ে গিয়ে মিরাতকে ধরতে চাইল, কিন্তু কোনো কারণবশত আর হাত বাড়ালো না। বৃষ্টি এখনো তীব্র বেগে হচ্ছে। হালকা বাতাসও বইছে। মেঘের আওয়াজও শোনা যাচ্ছে। বিদ্যুতের আলোয় শহরের রাস্তাঘাট আলোকিত হয়ে আছে। মিরাত ছাদের মাঝ বরাবর দাঁড়িয়ে চোখ বন্ধ করে দুহাত মেলেছে। দেখে মনে হচ্ছে আকাশের সঙ্গে একাত্ম হয়ে গেছে। বৃষ্টি এসে তার শরীরকে কোমল হাতে ছুঁয়ে দিচ্ছে। প্রতিটি ফোঁটা একান্ত নিবেদন। তার চুলের খোপা খুলে পিঠের দিকে ছড়িয়ে পড়েছে। কৃষ্ণ বর্ণের লম্বা কেশ কোমরকে ছুঁয়ে যাচ্ছে। সেদিকে খেয়াল নেই মানবীর। হালকা আলোয় মিরাতের অবয় স্পষ্ট হয়ে উঠছে। আর সেই আলোতে মেয়ে সত্তার সৌন্দর্য আরও বৃদ্ধি পাচ্ছে। আহিয়াত এই দৃশ্য দেখে মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে পড়ে। বৃষ্টির বিন্দুগুলো মিরাতের মুখে জ্বলজ্বল করছে। অমূল্য মুক্তার মালার ন্যায় মনে হচ্ছে সেগুলো একে একে মানবীয় ত্বকে নাচছে। সেই দৃশ্য আহিয়াদের হৃদয়ে প্রশান্তির আভা ছড়িয়ে দিচ্ছে। আহিয়াদের চক্ষুপটে দৃশ্যমান শুধু মিরাতের উপস্থিতি আর বৃষ্টির সুর। সে অপলক দৃষ্টিতে মিরাতের বৃষ্টি ভেজা স্নিগ্ধ রূপে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। তার চোখে কামুকতা লেশমাত্র নেই, বরং নির্মল ভালো লাগার প্রতিফলন রয়েছে। তার মেয়েটিকে বৃষ্টির মাঝে ভিজতে বাধা দিতে ইচ্ছে করছে না এই মুহূর্তে। হঠাৎ মিরাত চোখ খুলে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। আহিয়াতকে দেখে তার মনে অসাধ্য কাজ সাধনের ইচ্ছে জাগ্রত হয়। ধীরে ধীরে সে আহিয়াতের দিকে এগিয়ে যায়।
আহিয়াদের সামনে দাঁড়ায়। সে সাহস সঞ্চয় করে কোমল হাত দিয়ে আহিয়াদের হাত ধরে। আহিয়াত ভুরুযুগল কুচকে তাকায়। মিরাত সুমিষ্ট কণ্ঠে বলে ওঠে, আমাদের নতুন জীবনের সূচনাটা হোক আপনার আর আমার বৃষ্টি বিলাসের মধ্য দিয়ে। কথাটি সম্পূর্ণ করে সে আহিয়াতকে টেনে সাদের মাঝ বরাবর নিয়ে আসে। আহিয়াতও বাধা দেয় না, কেবল মিরাতের কাণ্ড দেখে মুগ্ধ হয়ে যায়। দুই মানবী আজ বৃষ্টির সাথে একাকার হয়ে চলেছে। বৃষ্টি তাদেরকে অসাধারণ সঙ্গীতের ছন্দে বাজছে। মনে হচ্ছে সময় যেন থেমে গেছে এই ক্ষণে। সারা দুনিয়া ভুলে তারা মেতে আছে বৃষ্টির আনন্দে, যেখানে প্রতিটি ফোঁটায় লুকিয়ে রয়েছে স্বপ্ন ও প্রেমের প্রতিশ্রুতি। মিরাত আহিয়াতের মুখপানে তাকায়, চোখে নানা প্রশ্নের ঝুড়ি। সে নিজেকে দমিয়ে রাখল, ওষ্ঠ ভিজিয়ে কম্পনরত কণ্ঠে আওড়ালো, আহিয়াত, আপনি কি আমার একটা কথা রাখবেন? মিরাতের কণ্ঠে কিছু একটা ছিল যা আহিয়াতকে উদ্বিগ্ন করে তুলল। উৎকণ্ঠা চেপে জিজ্ঞেস করলো, কি কথা? মিরাত মলিন হেসে বলল, কথা দিন আপনি আমায় কখনো ছেড়ে যাবেন না। আহিয়াতের উদ্বিগ্ন ভাব কমে আসে, মনে অদ্ভুত ভালো লাগার দোলা দিল। সেই পুরুষালী হাত দ্বারা মিরাতের নরম হাত মুঠোবন্দি করে নিল। মিরাত কিছুটা চমকে ওঠে, নিজেকে সামলে নিল। কথা দিলাম কখনো ছেড়ে যাব না। আহিয়াদের কণ্ঠ হতে নিশ্চিত কথায় মিরাত সতৃষ্ণ নয়নে আহিয়াদের দিকে তাকায়। তার চোখে বিরাজ করছে অসীম কৌতূহল ও আবেগের দীপশিখা। ঠোঁটের কোণে হাসি রেখা ধীরে ধীরে ফুটে ওঠে, কিন্তু সেই হাসি আহিয়াদের দৃষ্টির অগোচরে থেকে যায়। হঠাৎ করে আহিয়াত তার মুঠোবন্দি হাতের দিকে নজর দেয়। মুহূর্তে চাঞ্চল্য মিরাতের নরম হাতে তার ওষ্ঠ ছুঁয়ে দেয়। এই অপ্রত্যাশিত স্পর্শে মিরাত ভীষণভাবে চমকায়। শিরশির করে ওঠে শরীর। মিরাত লাজুক ভাব আড়াল করে বিস্মিত কণ্ঠে শুধালো, এটা কি ছিল? আহিয়াত ভ্রূক্ষেপহীনভাবে উত্তর দিল, আমাদের নতুন জীবনের সুন্দর সূচনার প্রাথমিক ধাপ। মিরাত লজ্জায় হাঁসফাঁস করতে লাগলো। সে দৃষ্টি ঘুরিয়ে অন্যদিকে তাকালো। আহিয়াত মিরাতের হাত ছেড়ে স্বাভাবিক হয়ে দাঁড়ায়। মিরাত তখনই উল্টো ঘুরে দাঁড়ায়, লাজুক হাসি তার ওষ্ঠ জুড়ে। এরই মাঝে কেটে গেছে 3 দিন। আহিয়াত আর মিরাত দুদিনের জ্বরে কাহিল হয়ে গেছে। আহিয়াতের জ্বর কম থাকলেও মিরাতের জ্বরের মাত্রা বেশি ছিল। বৃষ্টিতে ভেজার কারণে এই অবস্থা হয়েছিল। গতকাল হতে মিরাত আর আহিয়াত দুজনেই কিছুটা সুস্থ। সোমা বেগম দুজনের যত্ন নিজ হাতে করেছেন এই 3 দিন। হঠাৎ জ্বর কেন হয়েছে তা নিয়ে দুজনকে নানা প্রশ্ন করে গেছেন, অথচ দুজনেই চুপচাপ হজবরল বুঝিয়ে এড়িয়ে গেছে। কিন্তু ফাবিয়া এই ঘটনায় একটু সন্ধিয়ান বটে। মিরাত বা আহিয়াদের কথা সে বিশ্বাস করেনি। তার সন্দেহের মাত্রা বাড়িয়ে দিয়েছিল বৃষ্টি স্নাত রাতে ফাবিয়ার রুমে মিরাতের অনুপস্থিতি। সেদিন রাতে বাজ পড়ার পর ফাবিয়ার ঘুম ভেঙে যায়। সে পাশে তাকিয়ে দেখে মিরাত নেই বিছানায়। সে উঠে ওয়াশরুম বেলকনিতে খোঁজে, তবে পায় না। সে রুমে দরজা খুলতে গিয়ে দেখে দরজা আগে থেকেই খোলা। ফাবিয়াও বুঝতে পারে মিরাত ডাইনিং রুমে আছে। সে ডাইনিং রুমে যাওয়ার সময় বেজার শরীরে মিরাতকে তার ঘরের দিকে ছুটে আসতে দেখে। সে কথা বলতে যাবে, তাই মিরাত তার রুমে ঢুকে যায়। ফাবিয়া কিছুটা অবাক হয় এত রাতে মিরাতকে বৃষ্টিতে ভেজা অবস্থায় দেখে। তার মাথায় ঘুরপাক খেতে থাকে ছাদের চাবি মিরাত কিভাবে পেল। সে সন্ধিয়ান হয়ে মেন দরজার দিকে যাবে, অমনি দরজা খুলে আহিয়াতকে আসতে দেখলো, তাও ভেজা অবস্থায়। তার সন্দেহ কিছুটা গাঢ় হলো। তার মানে দুজনেই কি বৃষ্টি বিলাস করেছে? নানা ভাবনায় সেখান থেকে নিজের রুমে যায়। আহিয়াত দেখার আগেই সে রুমে যেতে দেখতে পাই মিরাত শুয়ে পড়েছে। সে কিছু না জিজ্ঞেস করে চুপচাপ শুয়ে পড়ে বিছানায়। সে বুঝতে পারে কাহিনী কিছু একটা আছে। সন্দেহ তো সেই দিনই হয়েছিল যেদিন জেনি আর আহিয়াদের বিয়ের কথা জেনে মিরাত মলিন মুখে উঠে এসেছিল। আহিয়াত তাদের ফ্ল্যাটের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে। পরনে সাদা শার্ট, কালো প্যান্ট, হাতে ঘড়ি, চোখে কালো চশমা আর চুল জেল দিয়ে সেট করা। আজকে দেখতে অধিক সুদর্শন লাগছে। আহিয়াতের অপেক্ষা করার কারণ সবাই মিলে শপিং করতে যাবে আজ। গতকাল রাতে পরিবারের সকলকে পার্টির কথা বলেছে। সকলে কি উপলক্ষে পার্টি দিচ্ছে কারণটা জানতে চাইলেও সে কাউকে বলেনি, শুধু বলেছে কারণটা সারপ্রাইজ হিসাবে থাক। আগামীকাল আহিয়াত মাঝারি পরিসরে পার্টির আয়োজন করেছে।
পার্টির সকল খরচ সে বহন করবে। সেই উপলক্ষে আজ শপিং করতে যাওয়া। অপেক্ষার প্রহর শেষ করে মিরাত, ফাবিয়া, সুরমা বেগম একসাথে আহিয়াতের সামনে উপস্থিত হলো। আহিয়াত সকলের দিকে দৃষ্টিপাত করে গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ল। সুরমা বেগম ড্রাইভিং সিটের পাশের সিটে বসে পড়লেন। মিরাত আর ফাবিয়া পেছনের সিটে বসে পড়ে। আহিয়াত সিট বেল্ট লাগিয়ে যখন লুকিং গ্লাসের দিকে নজর দিলে তখন সেখানে তার নজর পড়ল মিরাতের মুখোবয়। অস্বস্তিতে ভরে সেই মুখটি যেন জ্বরের থাবায় জর্জরিত। নীল সাদা থ্রি পিস পরিহিত মিরাতের মুখে কোনো প্রসাধনী ছোঁয়া নেই, আর মাথায় সাদা ও নীলের সংমিশ্রণ হিজাব। আহিয়াদের মনে হলো মিরাত কিছুটা শুকিয়ে গেছে। মিরাতের আগের মুখের রং হারিয়ে গেছে। মিরাত এদিক সেদিক তাকাতে থাকলেও হঠাৎ করে লুকিং গ্লাসের দিকে চোখ পড়তে দেখল আহিয়াত তাকিয়ে আছে। চমকে উঠে সে। তার সরু দৃষ্টিতে খেয়াল হয় আজ আহিয়াত সাদা শার্ট পরেছে, চোখে কালো চশমা। আজকে আহিয়াত অন্যরকম সুদর্শন। ভাবতে ভাবতে তার হার্টবিট দ্রুত হয়ে ওঠে। সে ভুরু নাচিয়ে ইশারায় জানতে চাইল কেন এমনভাবে তাকিয়ে আছে। আহিয়াত মাথা নাড়ি মৃদু হাসলো, চোখে ইশারায় বলল এমনি। এরপর সে চোখ ফিরে গাড়ি স্টার্ট দিতে লাগলো। মিরাত দৃষ্টি সরিয়ে বাহিরের দিকে তাকায়। তার মুখে মুচকি হাসি ফুটে ওঠে। সুরমা বেগমের নজরে পড়ে না সেই দৃশ্য, কিন্তু ফাবিয়ার দৃষ্টিগোচর হয়। শপিং মলের বাইরে দাঁড়িয়ে মিরাত চারপাশে তাকিয়ে অবাক হয়ে গেছে। এত বড় শপিং মল তার চোখে আগে কখনো পড়েনি। চারপাশে নানা ধরনের মানুষের ভিড়। তাদের পোশাক আশাক আর চলাফেরা দেখে বোঝা যায় এখানে ধনীরাই শপিং করতে আসে। মিরাত ধীরে ধীরে আশেপাশের দোকানগুলোতে চোখ বুলাতে লাগলো। প্রতিটি দোকানে সাজানো বিভিন্ন পণ্য, রঙিন পোশাক, গহনাগাটি, সবকিছু অসম্ভব সুন্দর লাগছে তার কাছে। ফাবিয়া ও সুরমা বেগম ড্রেস দেখতে ব্যস্ত হয়ে পড়েছেন। দোকানের ভেতর তারা বেশ অনেকক্ষণ ধরে একটির পর একটি ড্রেস পরীক্ষা করে চলেছে, কিন্তু তাদের পছন্দ মতো কিছুই পাচ্ছে না। ভিন্ন ভিন্ন রং, নকশা আর ডিজাইন দেখে যাচ্ছে, কিন্তু প্রত্যেকবারই যেন তাদের মুখে হতাশার ভাঁজ। অন্যদিকে আহিয়াত তাদের এই কাণ্ড দেখে অবাক হয়ে ভাবতে থাকে। মা ও বোনের অবিরাম চর্চা, ড্রেস চয়েসের মাঝে সে একাকী দাঁড়িয়ে আছে। পাশে থাকা সেলসম্যানের দিকে তাকিয়ে তার মনে হলো বেচারা এই যুবকের জন্য সত্যি দুঃখ হচ্ছে। একের পর এক পোশাক নিয়ে আসছে, কিন্তু কাউকে সন্তুষ্ট করতে পারছে না। সেলসম্যানের উপর দৃষ্টি রেখে সে একটু হতাশ হয়ে আশেপাশে তাকাতে লাগলো। মিরাতকে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো। দোকানের কাছে দেওয়াল ভেদ করে যখন মিরাতের পরিচিত মুখ চোখে পড়ে, আহিয়াত সুরমা বেগমকে উদ্দেশ্য করে বলে ওঠে, মা তুমি ফাবিহার ড্রেস চয়েস করো, আমি আমার আর বাবার ড্রেস কিনে নিয়ে আসি। আহিয়াত মাথা দুলিয়ে বলল, ঠিক আছে, আমি মিরাতকে খুঁজে নিয়ে আসছি। কথাটি সমাপ্ত করে আহিয়াত সেখান থেকে বেরিয়ে মিরাতের কাছে গেল। মিরাত শাড়ির দোকানের সামনে দাঁড়িয়ে আছে। তার চোখে রং বেরঙের শাড়ির বাহার, প্রতিটি শাড়ির আলাদা আলাদা ডিজাইন, কিন্তু তার মন হারিয়ে গেছে বিশেষ একটিতে। কাছের আস্তরণ ভেদ করে হালকা গোলাপি রঙের শাড়ির দিকে তাকালো। হালকা গোলাপির মাঝখানে গোল্ডেন সুতোর ছোট ছোট কারুকাজ করা শাড়িটি দূর থেকে দেখতে অসাধারণ সুন্দর লাগছে। মিরাতের ভাবনার অবসান ঘটে। সে চমকে পেছনে তাকায়। পেছনে তাকাতেই দেখতে পাই আহিয়াতকে। মিরাত কৌতূহল নিয়ে বলল, আপনি এখানে? আহিয়াত সরাসরি উত্তর দেয়, তোমায় খুঁজতে এসেছিলাম, চলো আমার সাথে। কোথায়? আহিয়াত কথা না বাড়িয়ে মিরাতের এক হাত ধরল। মিরাত কিছু বলবে তার আগেই আহিয়াত তাকে টেনে নিয়ে যেতে লাগলো। মিরাত আর আহিয়াত জুয়েলার্সের দোকানে বসে আছে। মিরাতের মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। দৃষ্টি নিবদ্ধ করেছে সামনে থাকা সেলসম্যানের দিকে, যে গহনা প্যাকিং করে দিচ্ছে। আহিয়াত তখন নীরবে তার কার্ড বের করে টাকা পরিশোধ করে দিল। ভাবতেই অবাক লাগছে, আহিয়াত তার জন্য গহনা কিনছে। দোকানে প্রবেশের পর মিরাত কিছু বুঝতে পারেনি কেন তাকে এখানে আনা হয়েছে, কিন্তু যখন আহিয়াত তার হাতে স্বর্ণের চুড়ি পরিয়ে দেখতে লাগলো, তখন মিরাত বিস্ময়ে জিজ্ঞেস করেছিল, চুড়ি কার জন্য নিচ্ছে?
আহিয়াদের সরল উত্তর। বউয়ের জন্য নিচ্ছে। এ কথা শুনে মিরাতের মনে অদ্ভুত অনুভূতি জেগে উঠেছিল। তার চোখে মুখে বিস্ময় রেশ লেগে রয়েছে এখনো। গহনার ব্যাগটা হাতে নিয়ে মিরাতকে চুপচাপ অন্যমনস্ক দাঁড়িয়ে থাকতে দেখে শুধালো। চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? গহনা পছন্দ হয়নি? মিরাত থতমত খেয়ে বলল, আমি কখন বললাম পছন্দ হয়নি? আপনি যে এত গহনা কিনলেন আমার জন্য, এগুলো না কিনলেও পারতেন। আহিয়াত সামনের দিকে যেতে যেতেই গাম্ভীর্য ভাব নিয়ে বলল। আমার ইচ্ছে হয়েছে তাই তোমার জন্য কিনেছি। মিরাত মুখ গোমরা করে পিছে গেল। মিরাত কিছুটা অস্বস্তিতে বলল, আপনি এই শাড়ির দোকানে আবার কেন আসলেন? তাড়াতাড়ি চলুন, আন্টি আমাদের খুঁজবে। কিন্তু আহিয়াত তার কথার পাত্তা না দিয়ে হালকা গোলাপি শাড়িটি হাতে নিল। মিরাতের গায়ে শাড়িটি ধরতেই তার চোখে পড়ে সেই অপরূপ সৌন্দর্য। শাড়ির রং মিরাতের গায়ে বিশেষ দ্যুতির সঞ্চয় করছে। মিরাত ফ্যাল করে তাকিয়ে থাকে আহিয়াতের কাণ্ড কারখানা দেখছে। মনে হচ্ছে যেন পুরো দোকানটাই তুলে নিয়ে যাবে। তার খেয়াল হলো এই শাড়িটাই তো সে তখন বাইর হতে দেখেছিল। তাহলে কি আহিয়াত কোনোভাবে বুঝতে পেরেছে তার এই শাড়ি পছন্দ? মনে মনে উৎকণ্ঠিত হয়ে ভাবতে লাগলো। আহিয়াত তখন আরও 7টা শাড়ি পছন্দ করে সেলসম্যানকে প্যাকিং করতে নির্দেশ দিল। মিরাত আবারও বিস্ময় নিয়ে বলল, এত শাড়ি কার জন্য কিনছেন? আহিয়াত ঘড়িতে সময় দেখতে দেখতে গম্ভীর কণ্ঠে উত্তর দিল, দুটো মায়ের আর বাকিগুলো তোমার। সে একবার শাড়ির দিকে তাকাচ্ছে তো আরেকবার আহিয়াদের দিকে তাকাচ্ছে। মিরাত মিনমিনে কণ্ঠে বলল, হঠাৎ কেন আমার জন্য শপিং করছেন বলুন তো? আপনার বাড়ির লোক জিজ্ঞেস করলে কি বলবেন? আহিয়াত তীক্ষ্ণ দৃষ্টিতে মিরাতের দিকে তাকিয়ে বলল, যেটা সত্যি সেটাই বলবো। তুমি হয়তো ভাবছো আমি বিয়ের বিষয়টা লুকিয়ে রাখতে চাইছি, কিন্তু তেমন নয়। নতুন বউ যেমন সেজে গুজে প্রথম শ্বশুরবাড়িতে আসে, ঠিক তেমনভাবেই তোমায় বধূ বেশে দেখতে চাই। আগামীকাল আমাদের জীবনের একটি স্পেশাল দিন, তাই সব কিছুই পারফেক্ট হওয়া চাই। মিরাত চুপচাপ শুনল। আয়াদের কথায় তার মুখে একটু লজ্জার ছাপ পড়ল। হৃদয়ে অদ্ভুত উষ্ণতা অনুভব করলো। সে তা আড়াল করার প্রয়াস চালালো যেন। আয়াত বুঝতে না পারে তার অন্তরালে সেই আবেগ। কথোপকথনের মাঝেই আহিয়াদের হঠাৎ ফোন বেজে উঠেছে। সে কথা বলা বন্ধ করে পকেট হতে ফোন বের করে মিরাতকে ইশারায় দাঁড়াতে বলে কল রিসিভ করে কিছুটা দূরে গিয়ে কথা বলতে লাগলো। মিরাত শাড়ির সেকশন ঘুরে ঘুরে দেখতে লাগলো। বেশিরভাগ শাড়ির দাম তার কাছে অনেক বেশি মনে হচ্ছিল। বিভিন্ন রঙের ডিজাইনের শাড়ি দেখার পর হঠাৎ তার চোখ পড়ল খয়েরি জামদানি শাড়ির দিকে। সে হাত দিয়ে শাড়িটা স্পর্শ করতে উদ্যত হলো, কিন্তু ঠিক সে সময় একজন ব্যক্তি সেই স্থান থেকে শাড়িটা হাতে তুলে নিল। মিরাত চমকে দুধাপ পিছিয়ে গেল। হোয়াট এ সারপ্রাইজ মিরাত, আবার তোমার সাথে দেখা হয়ে গেল। মিরাত সামনে তাকাতেই পরিচিত সেই মুখটি দেখতে পেল। ইপ্তি, এক সময়ের সঙ্গী। এখন তার কাছে ইপ্তি নামক মানুষটা অস্পষ্ট স্মৃতি শুধু। ইপ্তির উপস্থিতি তাকে চোরাবালির মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে চাইছে। ভয়ত চোখে সে লক্ষ্য করল ইপ্তির মুখে গভীরে লুকানো সেই পিছাস ভাব। নিমিষে তার মন বিষিয়ে উঠল। পরিচিত মুখের কাছে সে মিরাতের মনে উকি দিচ্ছে স্মৃতির তারা। কেন আবার দেখা হলো তাদের? কি খুঁজছে ইপ্তি এখানে? এই প্রশ্নগুলোই ক্রমশ তার বুকের ভিতর আলোড়ন সৃষ্টি করছে। সে নিজেকে শান্ত করার প্রয়াস চালালো। মিরাতকে হঠাৎ এই জায়গায় দেখে ইপ্তি ভীষণ উচ্ছ্বাসিত। ইপ্তির মুখে ফুটে উঠেছে বিদঘুটে হাসি। সে বলল, কি হলো, আমায় দেখে শখ হয়ে গেছো নাকি আমাকে খুঁজতে খুঁজতে এই শহরে চলে এসেছো? মিরাতের মুখ কঠিন হয়ে উঠল। রাগ উঠে গেল। রাগে থরথর করে কাঁপছে সে। তর্জনী আঙ্গুল উঁচিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আপনার মতো জঘন্য মানুষকে খোঁজার কোনো প্রশ্নই আসে না। আমি আপনাকে ঘৃণা করি, শুনেছেন? ইপ্তির হাসি চওড়া হয়ে এলো। দৃঢ় বিশ্বাস নিয়ে বলে উঠল, তুমি আমায় এখনো ভালোবাসো। মিরাতের রাগ তত্তর করে বাড়তে লাগলো। রাগান্বিত কণ্ঠে ধীরে বলে উঠল, আপনার মতো ক্যারেক্টারলেসকে আমি ঘৃণা করি, অমানুষ একটা। মিরাত কথাটি বলেই চলে আসতে উদ্যত হলো, কিন্তু হঠাৎ পেছন থেকে ইপ্তির হাত তার হাত ধরে ফেল। এই স্পর্শের রাগে জ্বলে উঠল মিরাত।
অগ্নিমুখে সে ইপ্তির দিকে তাকালো। মুহূর্তের মধ্যেই অন্য হাতে ইপ্তির গালে ঠাটিয়ে চর বসিয়ে দিল। ইপ্তি স্তব্ধ হয়ে গেল মিরাতের এহেন কাণ্ডে। তার চল রক্তিম হয়ে উঠল। মিরাতের সাহসিকতায় অবাক হয়ে সে কিছুক্ষণ কথা বলার ক্ষমতা হারিয়েছে। তার আরেক হাতে থাকা শাড়িটি মেঝেতে স্ল্যাপ করে পড়ল। আশেপাশে সকলের দৃষ্টি তাদের দিকে। মনে হচ্ছে নাটকের মঞ্চে তারা দুজন নাটক করছে আর বাকিরা দর্শক। ইপ্তির মুখ ছোট হয়ে গেছে অপমানে, লজ্জায় তার মাথা নিচু হয়ে গেছে দোকান ভর্তি মানুষের সামনে। চার মারবে রবে এই কল্পনা তার জন্য অদ্ভুতপূর্ব। মিরাতের এই প্রতিক্রিয়া ভাবতে পারেনি কখনো। মিরাত ক্ষুব্ধ হয়ে বলল, হাত ছাড়ুন আমার। ইপ্তি রক্তাভ চোখে তাকি দৃঢ় গলেই বলল, আমায় তুই মারলি? আরও চড় না খাওয়ার ইচ্ছে থাকলে হাত ছাড়ুন। ছাড়বো না, দেখি তুই কি করতে পারিস। মিরাত হাত ছাড়ানোর জন্য চেষ্টা করতে লাগলো, কিন্তু ইপ্তি আঙ্গুলের থাবা আরো শক্তিশালী হয়ে উঠল। চারপাশে লোকজনের দৃষ্টি দানবের মতো তাকে তাড়া করছে। অদ্ভুত উন্মুখ চোখগুলো তার প্রতি আক্রমণাত্মক হয়ে উঠেছে। মিরাতের মনে হচ্ছে মানুষের দৃষ্টি তার আত্মসম্মানকে টেনে নামার জন্য তৈরি। ভাবতেই অস্বস্তি তার গায়ে কাঁটা দিয়ে উঠল। ইপ্তি মিরাতের দিকে তাকিয়ে বিশ্বজয়ের হাসি হাসছে। মনে হচ্ছে এই মুহূর্তে পৃথিবী জয় করে ফেলেছে, কিন্তু হাসিটি স্থায়ী হলো না। তার আগে কারো শক্তিশালী ঘুষি এসে পড়ল তার মুখে। আঘাতে ইপ্তি স্তম্ভিত হয়ে গেছে। তার পিশাচ রূপী মুখোভয় মুহূর্তের মধ্যে বিপন্ন হয়ে গেছে। মিরাতের হাত ছেড়ে দিয়ে ইপ্তি দ্রুত পিছিয়ে গেল। চারপাশে নীরবতা নেমে এলো, আর তখনই ভেসে এলো পুরুষালী বজ্র কণ্ঠের হুঙ্কার, ইউ চিপ বাস্টার্ড, তোর সাহস কি করে হলো ওই নোংরা হাতে আমার বউকে স্পর্শ করার? ইপ্তির ঠোঁট কেটে রক্ত ঝরছে। রক্ত মনে ডাক্তার আত্মবিশ্বাসকে মুহূর্তের মধ্যেই হ্রাস করেছে। সে সেই বজ্র কণ্ঠের শব্দ শুনে বিস্মিত হয়ে সামনে তাকালো। ইপ্তির সামনে তাকিয়ে দেখল সুদর্শন যুবক। সেই অপরিচিত যুবকের চোয়াল শক্ত, চোখে হিংস্রতা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। ইপ্তি দমে যাওয়ার পাত্র নয়। সে সন্ধ্যান কণ্ঠে বলে উঠল, হু আর ইউ? আপনি মিরাতকে বউ বলছেন কেন? আয়াত কাঠিন্য গলেই বলে উঠল, আমি মিরাতের হাজবেন্ড মিস্টার ইফতি। আহিয়াত ইপ্তিকে মারতে যাবে এমন সময় মিরাত আহিয়াতের বাহু চেপে ধরল। আহিয়াত তাকায় আতঙ্কিত দৃষ্টি তাকিয়ে থাকা মিরাতের দিকে। মিরাত ঢোক গিলে বলল, আপনি এসবে জড়াবেন না, এখান থেকে চলুন। আহিয়াত বজ্র কণ্ঠে বলে উঠল, যে আমার অর্ধাঙ্গিনীর শরীর ছোঁয়ার স্পর্ধা দেখায় তাকে আমি কিভাবে ছেড়ে দিব? মিরাতের গলা শুকিয়ে গেল। আহিয়াতের চোখে যে ভয়ঙ্কর রাগের আগুন জ্বলছে তা স্পষ্ট। সে নিশ্চিত যে ইপ্তিকে আহিয়াত ছাড়বে না। ইপ্তি মিরাত ও আহিয়াতকে লক্ষ্য করে স্থির দাঁড়িয়ে আছে। তার মনে আশ্চর্য অনুভূতি। বিশ্বাস হচ্ছিল না যে মিরাত এত দ্রুত বিয়োগ করে ফেলেছে। এই অপ্রত্যাশিত পরিস্থিতিতে তার মনে নানা ভাবনার উদয় হলো। সে তো ভেবেছিল এত বড় ধোঁকা খাওয়ার পর সে আর কখনোই বিয়ের পথে পা রাখবে না। ভাইয়া, তুমি মিরাত আপুকে বিয়ে করেছো? ফাবিয়ার কণ্ঠস্বর শুনে আহিয়াত আর মিরাত পেছনে তাকায়। দেখতে ফাবিয়ার বিস্ময়ে আবিত মুখশ্রী, অবিশ্বাস্য চাহনিতে তাদের দিকে তাকিয়ে আছে। এই মিডিল ক্লাস মেয়ে বড়লোক ছোকরা পটাতে পারে তা আমার ধারণার বাইরে ছিল। ফ্যামিলি যেমন নিম্ন শ্রেণীর, ওই গ্রামের মেয়েও ঠিক ততটাই নিম্ন। সুযোগ বুঝে বড়লোক ছেলের গলায় ঝুরে পড়েছে। ইপ্তির কথাগুলো পিনপিনে নীরবতার মধ্যে যেন বজ্রপাতে পরিণত হলো। মিরাতের মুখে কথা নেই। সে জঘন্য শব্দে নীড়ে ঢুকে গেছে। তার চোখের কোণে অশ্রু জমেছে। কানে সেই কথাগুলো বারবার ঘুরপাক খাচ্ছে। বক্ষে অবর্ণনীয় বিষণ্ণতা তাকে গ্রাস করছে। ফাবিয়া মিরাতের পাশে এসে দাঁড়ায়, মিরাতকে পিছু টেনে নিয়ে যায়। সে নিজেও বাকরুদ্ধ, মস্তিষ্ক জুড়ে শুধুই বিরক্ত বোধ। মিরাতের কাঁধে হাত রেখে ফাবিয়া অনুভব করে নিঃশব্দে কান্নার ভাব। সে আর আহিয়াতকে কোনো কিছু জিজ্ঞেস করার সাহস করল না। পরিবেশ স্বাভাবিক হলে না হয় পুরো কাহিনী জেনে নিতে পারবে। ইপ্তির সামনে তাকিয়ে আবারও তাচ্ছিলের স্বরে বলে উঠল, এই যে মিস্টার, এই মেয়েকে বিয়ে করে নিশ্চয়ই পস্তাচ্ছেন এখন।
তাই তো ফ্যামিলিকেও এখনো জানাননি। এখন আর জানিয়ে লাভ নেই, ডিভোর্স দিয়ে দিন। আহিয়াদ আর শান্ত থাকতে পারল না, সে ফুঁসে উঠল। রক্তচক্ষু চাহনিতে তাকালো ইপ্তির দিকে। রাগে কপালের রগগুলো স্পষ্ট দৃশ্যমান। সে জল শক্ত করে কাঠিন্যতা বজায় রেখে তড়িৎ বেগে এগিয়ে গেল ইপ্তির দিকে। ইপ্তির হাসি মুখে আতঙ্কের রূপ নিল। সে ঘাবড়ে গেল এহেন কাণ্ডে। তার মুখ ভয়ে সংকুচিত হয়ে গেল মুহূর্তের মধ্যেই। ইপ্তি ভয়ে পিছাতে লাগলো। আহিয়াত বিগড়ে যাওয়া মেজাজে ইপ্তির সামনে দাঁড়ালো। এক হাতে ইপ্তির শার্টের কলার ধরে, অন্য হাতে সজোরে বেশ কয়েকটা ঘুষি মারল নাক বরাবর। তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে গলা চেপে ধরল। ইপ্তির নাক দিয়ে ফিনকির ন্যায় রক্ত পড়ছে। গালে মুখে রক্তের ছিটে, সাদা শার্টের রক্তের ছোপ ছোপ দাগে ভরে গেল। গলা চেপে ধরার কারণে চোখ উল্টে আসছে, তার দম আটকে আসছে। ইপ্তি আহিয়াদের থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু পেরে উঠছে না। হাত পা আশ্রে চলেছে। হঠাৎ আক্রমণে বিপর্যস্ত হয়ে গেছে। কি করবে বুঝে উঠতে পারছে না। আহিয়াদের মায়া হলো না। গুরু গম্ভীর কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলে উঠল, তোর মতো নর্দমার কীটকে আমি আমার বউয়ের সম্পর্কে কোনো কথা বলার অনুমতি দেইনি। তোর সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি আমি। তোর মতো ক্যারেক্টারলেস আবার আমায় সাবধান করছিস। ইপ্তি ব্যথায় কাতর কণ্ঠে ধীরে বলল, আমায় ছেড়ে দে। তোর মুখ চিরদিনের জন্য বন্ধ করে তারপর একেবারে মুক্তি দেব। ইপ্তি আরও ভীষণ আতঙ্কিত হয়ে পড়ল। ভয়ে গলা শুকিয়ে আসছে। আহিয়াত নামক মানুষটিকে ভয়ানক লাগছে। তার নিঃশ্বাস আটকে আসছে। এখনই বোধহয় মরে যাবে। দোকানের কর্মচারীরা পরিস্থিতি বেগতিক দেখে দুজন ছুটে এসে আহিয়াদের থেকে ইপ্তিকে ছাড়াতে লাগলো। আরেকজন দ্রুত পুলিশকে কল করলো। আহিয়াত তখনই ইপ্তিকে সজোরে ধাক্কা দিল মেঝেতে। ইপ্তি নিজেকে সামলাতে না পেরে ঠাস করে মেঝেতে পড়ে গেল। তার কপালে সজোরে বাড়ি খেলো মেঝেতে। কপাল ফেটে গল গল করে রক্ত পড়তে লাগলো। ফ্লোরে যেন রক্তের বন্যা বইছে। সেখানে উপস্থিত সকলেই হতভম্ব হয়ে গেল। কর্মচারী দুজন ভয়ে আহিয়াতকে ছেড়ে পিছু হটল। কি নৃশংস দৃশ্য! মেয়েরাতের কান্নার অসীম দোনমনায় ডুবে গেছে। আহিয়াদের হিংস্র রূপ দেখে তার মন জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মনে হচ্ছে এই মুহূর্তে সে সেই পরিচিত মানুষটিকে হারিয়ে ফেলেছে। সামনে দাঁড়িয়ে আছে ভিন্ন সত্তা। নৃশংস দৃশ্য দেখে মিরাতের গা গুলিয়ে উঠল। সে মুখ চেপে ধরল। ভাবিয়ার চোখগুলো বিস্ফোরিত। ভাইয়ের রূপের ভয়াবহতা তাকে অবচেতন করে দিচ্ছে। আহিয়াদের ক্ষুব্ধ চেহারা দেখে সে কথা বলার সাহস হারিয়ে ফেলেছে। ইপ্তি ব্যথায় চিৎকার করছে। মেঝেতে শুয়ে শুয়ে কাতরাচ্ছে। তার শরীরে শক্তি নেই। ফুলোর রক্তে ভেসে যাচ্ছে। আহিয়াত এগিয়ে যায় ইপ্তির দিকে। পা বাড়িয়ে লাথি মারে ইপ্তির পেটে। ইপ্তি ব্যথায় আর্তনাদ করে ওঠে। গগন বিদারী শব্দে সকলে চমকে যায়। আহিয়াত ফিচেল হাসে। ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলে, এতগুলো মারলাম কেন জানিস? মেয়েদের সম্মান না করার জন্য। তোর বাড়িতেও মা বোন আছে, তাদের সাথে কেউ এমন জঘন্য ব্যবহার করলে কেমন লাগতো? নিশ্চয়ই ভালো লাগতো না। আমারও ভালো লাগেনি। তুই ভুল মানুষকে কটু কথা শুনিয়েছিস, ফলে তো ভোগ করতেই হবে। যদি বেঁচে থাকিস তাহলে তোর বাপকে জিজ্ঞাসা করিস আহিয়াত সীমান্তকে। শালা কুত্তার। বেস্ট অফ লাক ভবিষ্যতের জন্য। কথাটা শেষ হতে আরেকটি লাথি মারল ইপ্তির পেটে। ইপ্তি ব্যথা সহ্য করতে না পেরে চেতনা হারালো। আয়াত অগ্নি চোখে তাকিয়ে আছে আহত ইপ্তির দিকে। মিরাত ভয়ে চোখ খিচে নিল। আয়াত ইপ্তিকে মেরে ফেলবে, তাহলে তো জেল হবে, ফাঁসিও হতে পারে। এসব ভাবতেই অন্তরাত্মা কেঁপে উঠল মিরাতের। আহিয়াতের এই হিংস্র রূপ দেখে ভয়ে ঢোক গেল। ফাবিয়া দিক বেদিক ভুলে চুপচাপ দাঁড়িয়ে আছে। তার মনে হলো আহিয়াতকে থামাতে পারবে একমাত্র সুরমা বেগম। সে তখনই ছুটল মায়ের কাছে। আহিয়াতের রাগ এখনো শান্ত হয়নি। সে পা বাড়িয়ে আরেকটা লাথি দিবে, এমন সময় পেছন থেকে কেউ একজন জড়িয়ে ধরল। আহিয়াত থেমে গেল। পরিচিত মেয়েলি সুবাস নাসিক্য রন্ধ্রে প্রবেশ করতে থমকে গেল। সে ঘাড় বাঁকিয়ে দেখল মানুষটিকে। মিরাত তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। অনুভব করলো পিঠে ভেজা ভেজা লাগছে। তার মানে মিরাত কাঁদছে।
আহিয়াদের রাগ কিছুটা নিভে এলো। সে নিজেকে শান্ত করার প্রয়াস চালালো। আপনি ইফতিকে মারবেন না। ও মরে গেলে আপনি জেলে যাবেন, আপনার ফাঁসি হবে। তখন আমার কি হবে বলুন? আমি আপনাকে ছাড়া কিভাবে থাকবো? আমি তো সারা জীবনের জন্য একা হয়ে যাব। আপনাকে ছাড়া ধুকে ধুকে মরবো। আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না আহিয়াত। মিরাতের কন্দনরত কাতর কণ্ঠ শুনে আহিয়াত হঠাৎ শান্ত হয়ে গেল। কিছুটা বিচলিত হলো তার মনসত্তা। মিরাতকে নিজে থেকে ছাড়িয়ে সে সামনে দাঁড় করালো। মিরাত নিচু মুখে এখনো কেঁদে যাচ্ছে। আহিয়াত শান্ত কণ্ঠে বলে উঠল, আমি না থাকলে বাকি সবাই তো থাকবে। আহিয়াদের শান্ত কণ্ঠে বলা কর্ণকুহরে প্রবেশ করতেই মিরাত অভিমান মিশ্রিত চোখে তাকালো। মলিন মুখে বলে উঠল, বাকি পথটুকু চলার জন্য হলেও আমার আপনাকে চাই। আপনাকে হারাতে চাই না আমি। আয়াত কিছুক্ষণ অপলক দৃষ্টি মেলে রইল, কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই তার। তবে মিরাতের কথাই অদ্ভুত অনুভূতি অনুভব করলো নিজের মাঝে। কিছুক্ষণ পরে আশেপাশে তাকিয়ে সে খুঁজতে লাগলো। চোখ পড়ল পাশের টেবিলের উপর একটি পানির বোতল। অতঃপর পা বাড়িয়ে টেবিল থেকে বোতলটি তুলে নিয়ে আসলো আহিয়াত। বোতলের ঢাকনা খুলে সে মিরাতের সেই হাতের দিকে তাকালো যেটি ইফতি স্পর্শ করেছিল। সাবধানে হাত উঁচিয়ে ধরে পানি দ্বারা স্পর্শ করা স্থানটি ধুয়ে দেয়। মিরাত স্তম্ভিত হয়ে গেল। তার চোখে বিস্ময়ের ছাপ ফুটে উঠেছে। আহিয়াদের হঠাৎ এমন কাণ্ড তাকে বিস্মিত করেছে। এই মুহূর্তে তার মনে একটি প্রশ্ন উকি দিচ্ছে, এটি কি তার পরিচিত সেই আহিয়াত নাকি অন্য কেউ? আহিয়াত মিরাতের হাত ছেড়ে দিয়ে বোতলে থাকা অবশিষ্ট পানি ইফতির মুখে ঢেলে দিতে লাগলো। মিরাত দু কদম পিছিয়ে গেল। তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করে মিরাতকে উদ্দেশ্য করে অতি স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, তোমাকে স্পর্শ করার অধিকার একমাত্র আমার। আমি ব্যতীত যে তোমায় স্পর্শ করার দুঃসাহস দেখাবে তাকে আমি নিজ হাতে খুন করব। আহিয়াতের অপরিচিত আচরণে মিরাত হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ল। অজানা ভয়ের আবরণে সে সিটিয়ে গেল। তার হৃদয়ের ভিতর তীব্র শিহরণ জাগ্রত হলো। সে অবিশ্বাস্য চাহনিতে সামনে দাঁড়িয়ে থাকা সেই মানবটির দিকে তাকালো। আহিয়াদের চেহারার মধ্যে ক্রোধ ও হতাশার ছাপ স্পষ্ট। তাকে আজ পরিচিত মনে হচ্ছে না। মিরাতের মনে হলো এ যেন অচেনা দানব, যার অন্ধকার ছায়া তার জীবনের আলোকে গ্রাস করেছে। মিরাতের চোখে অজানা দোলাচল। মনে হচ্ছে এটি ভয়াবহ স্বপ্ন। চোখ খুলেই সব স্বাভাবিক হয়ে যাবে। আহিয়াত মিরাতের চাহনি গভীরতা বুঝতে পারল, কিন্তু সে কোনো শব্দ উচ্চারণ করল না। বিরক্ত আর ক্রোধের অদ্ভুত মিশ্রণ তার মনে দানা বেঁধেছে। বিগড়ে যাওয়া মেজাজে হাতে থাকা বোতলটি সে শক্ত হাতে তুলে নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারল। তিনজন কর্মচারী ভয়ে আরও সিটিয়ে গিয়ে একপাশে দাঁড়িয়ে রইল। তাদের চোখে মুখে ভীতির ছাপ স্পষ্ট ফুটে উঠল। তারা এই মুহূর্তে কি করবে তা বুঝতে পারছে না। দোকানটি এখন প্রায় ক্রেতা শূন্য হয়ে গেছে। চারপাশে অবশূন্য হয়ে থাকা চাপা অশান্তি, যেখানে মিরাত এবং আহিয়াতকে ঘিরে তীব্র উত্তেজনা প্রবাহিত হচ্ছে। আহিয়াত ইফতির দিকে নজর দিল। গাঢ় আলোয় ভাসমান ইফতির দেহটি ক্ষীণ আশা অবচেতনার পর্দা ভেদ করে ধীরে ধীরে সচেতন হতে শুরু করেছে। হাত পা নাড়ানোর চেষ্টা করছে। মৃত্যুর সাথে লড়াই করে ফিরে আসছে জীবন দিগন্তে। ফ্লোরে অনেকটা রক্ত আর পানির সংমিশ্রণে জঘন্য আর ভয়াবহ লাগছে। আহিয়াদের হৃদয়ে চাপা ক্রোধ ও উদ্বেগের লহর উঠল। সে পকেট হাতে কাউকে কল করলো। ফোনের পর্দায় আলো জ্বলে উঠল। অপর প্রান্ত থেকে অপরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। আহিয়াত গম্ভীর কণ্ঠে মোবাইলের অপর পাশে থাকা ব্যক্তিকে প্রত্যুত্তর করল, সানশাইন শপিং মলে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করুন। 3rd ফ্লোর 22 নম্বর দোকানে একজন গুরুতর আহত হয়েছে। 10 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স যেন পৌঁছে যায়। অপর পাশের উত্তর আসার আগেই কল কাটলো আহিয়াত। রাত 10:15। ফাবিহা তার রুমে স্থির হয়ে বসে আছে। আজকের ঘটনাবলী, বিয়ের কাহিনী সবকিছু মিলে তার মাথায় বিশাল গন্ডগোল হয়ে গেছে। বাসে ফিরে মিরাতের কাছ থেকে প্রথমে যা শুনেছে তাদের সবকিছু যেন এলোমেলো হয়ে গেছে। আহিয়াতের সাথে দেখা হওয়া থেকে শুরু করে বিয়ে পর্যন্ত সব কাহিনী মিরাত বলেছে। ফাবিয়ার পাশে বিছানায় মিরাত অসহায় মুখ করে বসে আছে। ফাবিয়ার দিকে অনুগ্রহের চাহনিতে তাকিয়ে আছে।
তার চোখে আতঙ্কের ছাপ। সে নিজেকে এই পরিস্থিতি থেকে বের করতে পারছে না। ফাবিয়া যে এতটা শক্ট হওয়ার সম্ভাবনা আছে ভাবতেই পারেনি। ফাবিয়া নীরবতা ভেঙে থমথমে গলায় বলে উঠল, ভাই যাকে পিটিয়েছে তার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল। মিরাত মুখ গোমরা করে বলল, হুম। আমার ভাই গ্রামে যে বিয়ে করে ভাবি নিয়ে আসলো, আর আমি জানতেই পারলাম না বিয়ে করেছে, তাও কাউকে বলেনি। মনে হয় বাচ্চা কাচ্চা নিয়ে বিয়ের কথাটা জানানোর প্ল্যান ছিল। মিরাত একটু লজ্জা পেল। ফাবিয়া আবারও হতাশা নিয়ে বলল, আরিশা আপু ও আমায় একবারও বললো না। বললে তো আমি বাবা মাকে বলতাম না। বলার মতো অবস্থা ছিল না। হয়েছে, আর যদি জানতে না পারতাম তাহলে ওই 1-2 বছর পর বাচ্চা কোলে করে নিয়ে এসে আমায় দেখে বলতে, এই যে এই কিউট সুন্দরী মেয়েটা তোমার ফুপ্পি হয়। তোমার ওই রকচটা ভাই তো বলেনি। ওটা মেন বাচ্চা। এখন ভাবছি মা বাবা জানলে কি হবে। আর জেনি আপু যদি জানে ভাই বিয়ে করেছে, তবে নিশ্চিত তুল কালাম বাঁধিয়ে ছাড়বে। আমিও এটা নিয়ে টেনশনে আছি। ফাবিয়া চোখ ছোট ছোট করে মিরাতের দিকে তাকিয়ে বলল, আগামীকাল ভাই কেন পার্টি দিচ্ছে? সেখানে তো জেনি আপুর পরিবার সহ ভাইয়ের ফ্রেন্ড সার্কেল থাকবে। এই তোমরা কি বিয়ের রিসেপশন করছো? সত্যি বলবে? মিরাত থতমত খেয়ে উত্তর দিল। আগামীকাল আমাদের বিয়ের কথা সকলকে জানাবেন উনি। ফাবিয়া মাথায় হাত দিয়ে মৃদু চিৎকার দিয়ে বলে উঠল, এটা তুমি কি বলছো? এবার ভাই শেষ। বাবা নিশ্চিত তাকে বাড়ি থেকে বের করে দেবে। তখন কি হবে? মিরাত অসহায় মুখ করে বসে আছে। মনে মনে বলল, এর থেকেও আমি বড় ভয়ে আছি ফাবিহা। তোমার ভাইয়ের আজকের আচরণে আমি শঙ্কিত। আজকে ওনাকে উদ্ভ্রান্তের মতো করতে দেখেছি। মানুষটাকে আজ বড্ড অচেনা মনে হয়েছে। ভাবতেই আরো বেশি অবাক হচ্ছি উনি আমার প্রতি এতটা সিরিয়াস। তুমি নাকি আজ শপিং মলে একজনকে বেধড়ক মারধর করছো। তাহিদ সাহেব অফিস থেকে একটু আগে বাড়িতে ফিরেছেন। আর বাড়ির ভেতর প্রবেশ করতেই সুরমা বেগমের মুখে শুনলেন শপিং মলের কাহিনী। তিনি দ্রুত ফ্রেশ হয়ে এসে সরাসরি ছেলের রুমের দিকে রওনা হলেন। কৌতূহল নিয়ে পুরো কাহিনী শুনতে ডিভাইনে বসে তিনি আহিয়াদের দিকে তাকালেন। আহিদ বিছানায় হেলান দিয়ে বসে ল্যাপটপের স্ক্রিনে মনোযোগী। তাহিদ সাহেবের উপস্থিতি জানার পরও সে কোনো প্রতি উত্তর করল না। পিতা সন্তানের মধ্যে যে এক অভ্যস্ত যোগসূত্রের সূক্ষ্ম তন্ত্র আছে তা আজ কিছুটা ছিন্ন বিচ্ছিন্ন মনে হলো। তাহিদ সাহেবের মনে হলো আহিয়াত তার কথা শোনার জন্য প্রস্তুত নয়। আহিয়াত ল্যাপটপের পর্দায় দৃষ্টি ফেলে নিলিপ্ত ভঙ্গিতে উত্তর দেয়, শুধু মারণে, হসপিটালে অ্যাডমিটও করিয়েছে। তাহিদ সাহেব গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, হঠাৎ পাবলিক এসে এমন উগ্র আচরণ করার কারণ কি? ঠান্ডা মাথায় তো ঝামেলা মেটানো যেত। পরিস্থিতি এই বাস্টারটা উত্তপ্ত করেছে। এর ডিসগাস্টিং কথায় মেজাজ গরম হয়ে গিয়েছিল। রাগ কন্ট্রোল করতে না পেরে পিটিয়েছি। আর পিটাতে চেয়েছিলাম, কিন্তু কারো কাদর কঠোর সন্ত উক্ত কাজটি অসম্পূর্ণ করতে দেয়নি। তাহিদ সাহেবের মনোভাবের মধ্যে উকি দিচ্ছে অস্থিরতা। ছেলের আচরণ তাকে স্তম্ভিত করে দিল। সরু চোখে ছেলেকে অবলোকন করে তিনি অনুভব করলেন আজকের বিশৃঙ্খলা আচরণ, পাগলাটে আবেগ, এগুলো কি মনোজগতের অশান্তির লক্ষণ? তাহিদ সাহেবের ভেতর থেকে উদ্বেগের স্রোত বয়ে গেল। পাবলিক প্লেসে এমন দ্বন্দ্ব করার কারণ কি? তাহিদ সাহেব উদ্বিগ্ন হয়ে বললেন, ছেলেটাকে কেন মেরেছো? মিরাতকে টিজ করেছে। তাহিদ সাহেব মৌন রইলেন কিছুক্ষণ, তারপর বলেন, পুলিশে দিতে পারতে। আহিয়াত জ্বলন্ত চোখে বাবার দিকে তাকায়। ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, ওই ব্লাডি বিচ মিরাতের হাত ধরেছে। সেই দৃশ্য দেখার পর আমি কিভাবে চুপচাপ থাকতে পারি? তখন ইচ্ছে করছিল ওই ইফতিকে জ্যান্ত মাটিতে পুঁতে দিতে। তাহিদ সাহেব ছেলের এহেন আচরণে অবাক হয়ে গেলেন। বললেন, এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আমি এবং আমার মাথা দুটোই ঠিক আছে। তুমি ভাবতে পারছো ছেলেটা মারা গেলে কি হবে? হসপিটালে কল দিয়েছিলাম, ছেলেটার অবস্থা খারাপ, আইসিইউতে ভর্তি আছে। তুমি কি আমায় পুলিশের ভয় দেখাচ্ছ? আমি ওই পুলিশকে ভয় পাই না। আর তুমি ব্লাডি বিস্টার কথা ভাবছো?
আমি ওই ছেলের কথা ভাবছি না, তোমার কথা ভাবছি। তোমার মা তোমাকে নিয়ে ভীষণ চিন্তা করে। তোমাকে কখনো এতটা হাইপার হতে দেখিনি। আজ তোমার আচরণে সে ভীষণ উদ্বিগ্ন। আয়াত চুপচাপ শুনল শুধু, কোনো প্রতি উত্তর করল না। তাহিদ সাহেব ছেলের এমন নির্লিপ্ততায় হতাশার শ্বাস টানলেন। বুঝলেন ছেলেকে বুঝিয়ে কোনো লাভ হবে না। আয়াত নীরবতা ভেঙে গম্ভীর কণ্ঠে বলল,